নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার একটা লিস্ট দিয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামের পক্ষ থেকে। আচ্ছা, আমি যেটা বলছি যে আমরা আওয়ামী লীগের সময় রুহুল কবির রিজভী আহমেদকে এরকম দেখতাম যে জেলা ধরে ধরে বলতো যে অমুক জেলায় এতজন, অমুক জেলায় এতজনকে হত্যা মারা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, বাড়িঘরে হামলা করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, এইরকম একটা লিস্ট দেখতাম। এখন জামাত ইসলামের পক্ষ থেকে অনেকগুলো লিস্ট দিয়ে সংবাদ সম্মেলন করা, অন্যদিকে তারেক রহমান আবার বলছে যে কোনো উস্কানিতেই পা দেবেন না। মানে আগের মতো কোনো অবস্থা দেখতে পান কিনা আপনি এখানে? আমি যেটা বলছিলাম আর আপনার এই প্রশ্ন দুটো মিলেই বলেন। দুটো মিলেই, এটা হলো যে 2018 সালের নির্বাচনটা যদি আপনি প্রত্যক্ষ করেন, একটা উদাহরণ, তাহলে নির্বাচনের যেদিন থেকে দিন ঘোষণা করা হয়েছিল সেদিন থেকেই সংঘাত, সংঘর্ষ সিরিয়াস জায়গায় চলে গেল। এবং বিশেষ করে 14 তারিখ পর থেকে বিএনপির প্রায় 80 জনের বেশি, কেউ কেউ গুলিবিদ্ধ, কেউ কেউ মানে রক্তাক্ত, ইউনাইটেড হসপিটাল ভর্তি, সঙ্গত কারণেই রুহুল কবির রিজভী প্রতিদিন, তিনি যেহেতু দপ্তরের দায়িত্বে ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, অত্যন্ত অভিজ্ঞ এবং প্রাজ্ঞ মানে রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি তার দলের ওই চিত্রগুলো বলতেন, আয়নার মতো, দর্পণের মতো তুলে ধরেছেন। কিন্তু এবারের যে নির্বাচন, আজকে নির্বাচন পরে আপনি দেখবেন যে নির্বাচনের আগে পর্যন্ত এখনো খুব সহনীয় সুন্দর পরিবেশে আমরা কথা বলছি। জামাত ইসলাম অনেকগুলো জায়গায় লিস্ট আকারে অভিযোগ করেছে যে বিভিন্ন জায়গায় বাড়িঘরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, যাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। আমার প্রশ্নটা হলো ওই জায়গাটাতেই যে আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভালো একটা নির্বাচন পেলাম, নির্বাচন পরবর্তী একটা দল সরকার গঠন করবে, এটা একেবারে খুব স্বাভাবিক। বিরোধী দলের পক্ষ থেকে যেন আগের মতো অভিযোগ না আসে, সেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল, কিন্তু সেই জায়গাটাতে কোনো ব্যত্যয় দেখতে পান কিনা আপনি? না, এটা তো সম্ভাবনা থাকে। কারণ হলো যে আমরা তো মানুষগুলো পরিবর্তিত হয়ে যায়নি, এখানকার মাটি, গাছ, লতা পাতা এগুলো সব পরিবর্তিত হয়ে যায়নি এই 1.5 বছরে, এখানকার প্রকৃতি সব কিছু। তো যখন এই ধরনের একটা নির্বাচন হয়, যেমন ধরেন আগের প্রসঙ্গে যেমন ছিল যে পিআর পদ্ধতিতে এই এখন এসে একটা সাটেল বিষয় নিয়ে একটা বড় বিতর্কের জন্ম নিতে পারে, এবং এটা তো একটা কনসেনসাস, পলিটিক্যাল কনসেনসাস, সমঝোতা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে এবং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ঘটে গেছে। এই নির্বাচনকে সবাই অ্যাকসেপ্ট করেছে, দেশি বিদেশি যারা ছিল সংবাদ মাধ্যম তারাও করেছে, এবং রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানাচ্ছে এই নির্বাচন গ্রহণযোগ্য। এ নিয়ে আর কোনো নির্বাচন নিয়ে খুব একটা বড় ধরনের প্রশ্ন আসেনি। প্রশ্ন হলো পিআর পদ্ধতি এবং সংসদের সদস্যদের সংখ্যানুপাতিক, এইটা নিয়ে প্রশ্ন আসবে। আর আমি যেটা বলছি যে বিরোধী দলের সাথে এগুলো যেটা বললেন আপনি, এটা আমি যদি সবগুলো ঘটনাই গুরুত্বপূর্ণ, কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে একেবারে তথ্য চিত্র সহ আমাদের কাছে হাতে এসে পৌঁছায়নি যার থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। দ্বিতীয় হলো যে এখনো কিন্তু এই গভর্নমেন্ট ক্ষমতায় আছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তাহলে এই দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই বর্তায়। দ্বিতীয় হলো যে আমি অনুরোধ করব, এবং জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনি কিন্তু সিরিয়াসলি বারবার বলেছেন প্রতিটি বক্তৃতায়, তিনি নির্বাচন পরবর্তীতে উৎসব পালন থেকে বিরত থাকতে বললেন। সংবাদ সম্মেলনে বলেছেন, আজকে সংবাদ সম্মেলনেও তিনি বলছেন, তিনি সারা বাংলাদেশের তার নেতাকর্মীদের বলেছে একেবারে কেউ কোথাও উৎসব করবে না, কেউ কোনো ধরনের এর মধ্যে অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে না যাতে করে মানুষের দুর্ভোগ হয়, ক্ষতি হয় বা ইত্যাদি। তাদের স্ট্যান্ড ক্লিয়ার। কিন্তু হয়তো ঘটছে না এই কথা আমি বলবো না, তা না হলে জামাতের আমির মহোদয় কেন এত তুলে ধরছেন? এটা রাজনৈতিক কালচার যে আপনি যদি আমাকে আঘাত করেন, আমি যদি কোথাও বিচার না পাই, তাহলে আমি সাংবাদিক ভাইদেরকে ডেকে আমি বলবো। এটাই এখন এই পর্যন্ত এই জায়গায় আছে। তবে এই কালচারটা, এই শিষ্টাচারটা আমাদের মধ্যে বিরাজমান থাকুক, এবং আমরা একটা দেশের পজিটিভ পরিবর্তনের
দিকে এগিয়ে যায়, এটা সবার কাঙ্ক্ষিত হওয়া উচিত বলে মনে করি।